প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশ্বাস জামায়াতের। আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল এখন ওরা বলতেছে আমরা নাকি ওইসব দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। তারা বিএনপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের ধানের শীষের দুর্গ পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন, সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ। শেরপুরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে জামায়াত নেতা নিহত, আহত অর্ধশত। ফরিদপুরে দুপক্ষের মারামারিতে আহত 15। এবং বাঁচানো গেল না রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশুটিকে। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা, স্বজনের আহাজারি। বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী প্রচারণার মাঠ। সমস্যার সমাধান ও উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত প্রার্থীরা। ধানের শীষের প্রতিনিধিরা বলছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। এনসিপি প্রার্থীদের হুঁশিয়ারি, তাদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। নির্বাচনের পরও মানুষের সমস্যার সংকটে পাশে থাকার আশ্বাস জামায়াত প্রার্থীদের। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে নগরীতে। ঢাকা ৮ আসনের ভোটারদের মন জয়ে অলি-গলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমা লিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। তারা বিএনপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না। সিস্টেম পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়। আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা 16 আসনে জনসংযোগকালে বিএনপির প্রার্থী অভিযোগ বলেন, একটি দল নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা করছে। এর বিপরীতে জামায়াতের প্রার্থী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোটারের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনবে, এটা একটা পাগল বিশ্বাস করবে না। জামাতের যিনি প্রার্থী রয়েছেন এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। এছাড়াও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা 17 সংসদীয় আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলটির নেতা আব্দুস সালাম বলেন, দেশকে গড়ে তুলতে হলে বিএনপি ও তারেক রহমান ছাড়া বিকল্প নেই। এই দেশটাকে গড়ে তুলতে হলে বিএনপি আর তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা 11 আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা 9 আসনে প্রচারে ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনী প্রচারণায় 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসংযোগে তিনি বলেন, জাতি হামলাকারীদের ক্ষমা করবে না। এ সময় দ্রুত নিরাপত্তার শঙ্কা কেটে যাবে আশা প্রকাশ করে ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ দেন আমির। ভালো লোকে হোক এবারে পাল্লা, মানুষের বুকে দাঁড়িয়ে পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়িয়ে পাল্লা। মণিপুর বালিকা বিদ্যালয় মাঠে মিরপুর শাখা মহিলা জামায়াতের সমাবেশ। প্রধান অতিথি দলের আমির যোগ দেওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্কুল প্রাঙ্গণ। বক্তব্য রাখেন মহিলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় স্বামীর জন্য ভোট প্রার্থনা করেন জামায়াত আমিরের সহধর্মিণী ডাক্তার আমেনা বেগম। আগামী 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনটা অব্যাহত থাকলে বসে থাকবে না জামায়াত। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। জামায়াত আমির বুধবার সকাল থেকে জনসংযোগ করেন ঢাকা 15 আসনে। এ সময় আগামী সংসদ ভোটের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এরপর মিরপুর 10-এ পথসভায় দেয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, অন্য কেউ সরকার গঠন করলে সব ভালো কাজে সহযোগিতা ও সমর্থন করবে জামায়াত, তবে অনিয়ম দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, ক্রাইমের শাস্তি তাকে পেতেই হবে, সে যে ব্যক্তি হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মাপাড়ের নগরীতে। কাল রাজশাহী ও নওগাঁয় জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। পরদিন বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লবের আশা নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যার দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অস্ত্র আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসবমুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে জনগণ। যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। সিইসির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে যারাই জয়ী হবে তাদের সঙ্গেই কাজ করবে। সামনের নির্বাচন নিয়ে আমার দেশ খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কিনা তা নিয়েও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই যে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেবে দিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতীয় নাগরিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার আগে কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি দেশটি। ঢাকাকে অবহিত না করেই এই সিদ্ধান্ত কী ধরনের সংকেত দিচ্ছে তার কারণ খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনে সরকার সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক এবং সাংবাদিক প্রত্যাশা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। তাদের আসার ব্যবস্থা অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করা যায়। শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বলে মনে করছে সরকার। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সংযত আচরণ করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটে যেসব দল নেই তারাই সহিংসতার কথা বলছে। সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আর কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। চীন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে যে কোনো দেশের সহায়তা নিতে পারে ঢাকা। আর সংকেত যে কি আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার অর্থনীতিকে রেখে গেছে শূন্যের ওপর। ফলে ব্যাংক বাঁচাতে, শিক্ষা স্বাস্থ্যের বাজেট পূরণে বিদেশি দেনা পরিশোধে ছাপাতে হয়েছে হাজার হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি কমে আসার ধীরগতি, বেসরকারি খাতে কমেছে উৎপাদন। এমন অবস্থায় 10% নীতি সুদের হারে থাকা অপ্রয়োজনীয় বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জুলাই অভ্যুত্থানের পর 1.5 বছরে অনুৎপাদিত বন্ধ কারখানায় মাসের পর মাস মজুরি গুনতে হয়েছে। বিগত সরকারের $5 বিলিয়ন জ্বালানি বকেয়া পরিশোধ ও ধস পড়া
ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে সরকারকে। তার বিপরীতে সরকারের কর থেকে যৎসামান্য আয়ের পুরোটাই খরচ হয়েছে পরিচালনা খাতে। শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাত চালাতে হচ্ছে দেশে বিদেশে ঋণের উপর নির্ভর করে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অবস্থা জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যাংকগুলোতে ধস নামতই, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরও কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরও ভঙ্গুর করে গেছেন। এদিকে শিল্প বিনিয়োগ বিমুখ, উৎপাদন নিম্নমুখী। 1.5 বছরে মূল্যস্ফীতি কমলেও ধীর গতি, ফলে 10% নীতি সুদের হারে অটল থাকার পক্ষে নন পরিকল্পনা উপদেষ্টা। 6% মাত্র বেসরকারি খাতে ঋণ প্রবাহ। কাজেই সুদ বাড়িয়ে আমাদের যে মনিটারিস্ট পলিসি, সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাঁচানো গেল না চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশুটিকে। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। 4 ঘন্টার চেষ্টায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাকে উদ্ধারের পর নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেলে গর্তে শিশুটিকে পড়ে যায়। প্রথমে তাকে দেখতে পাওয়া গেলেও পরে শিশুটি গর্তের গভীরে চলে যাওয়ায় তাকে আর দেখতে পাওয়া যায়নি। এরপর রাউজান পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় এক পর্যায়ে উদ্ধার করা হয় শিশুটিকে। গত যে খেয়াল করে নাই, ওনার গাতার কতটা কারা গেছিল, এখান থেকে পড়ে গেছে বলে খবর পাওয়ার সাথে সাথে রাউজান, আগ্রাবাদ, তারপরে কালোঘাট থেকে আমরা টিম এনে এবং ওই যে সড়ক পর্যন্ত আমরা উদ্ধার করে এখানে নিয়ে আসছি হাসপাতালে। রেস্কিউ করে এখানে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পর ডাক্তার তার প্রাইমারি টেস্ট করে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। আনুমানিক 30 ফিট গভীর এবং ডাইয়া ছিল 1 ফিট, এর মধ্যে বাচ্চাটা পড়ে গিয়েছিল। মানবিক বিবেচনায় জামিনের পর মুক্তি পেলেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী সন্তানের মৃত্যুর 4 দিন পর বুধবার কারাগারে জামিনের আদেশ আসার পর দুপুর 2টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার আসিফ উদ্দিন। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তার 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন।